So what we have proved is that df dx at x is equal to a এটা যদি exist করে তাহলে that implies that f is continuous at a. এটা আমরা লাস্ট ক্লাসে প্রুফ করেছি। সো যেহেতু এখানে একটা ইমপ্লিকেশনের ব্যাপার আছে, কোয়েশ্চেনটা আসে যে এটার ইনভার্সটা মানে কনভার্সটা ট্রু কিনা। কনভার্স মানে একটা পয়েন্টে ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা সেখানে ডিফারেন্সিয়েবল হবে কিনা। তো তার একেবারে মডেল এক্সাম্পল যেটা সেটা হচ্ছে তোমার mod x ফাংশনটা, রাইট? সো mod x ফাংশনটা রিকল করো কিরকম দেখতে ছিল। ইউ হ্যাড দিস the graph of the function looks like this, right? So you have this v-shaped thing here যে তোমার this is mod x এর graph roughly speaking. Oh, I'm sorry. So this is mod x graph, right? So এখানে কি হচ্ছিল যে তোমার পয়েন্ট জিরোতে, বাকি জায়গায় খুব একটা অসুবিধা কিছু নেই, কারণ তুমি যদি এটাকে এক্সপ্যান্ড করে লেখো এই ফাংশনটাকে তাহলে সেটা জাস্ট দাঁড়িয়ে যাচ্ছে fx. We have written it several times. Let us write it once more. So fx is equal to x when x is greater than equal to 0 and minus x when x is less than 0, right? এই ফাংশনটা কন্টিনিউয়াস তো আমরা অলরেডি চেক করেছি ইন দ্য সাম প্রিভিয়াস লেকচার। তো আজকে জাস্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে অবজার্ভ করো যে এটা ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। কেন করবে না? যে তুমি এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করবে। তো এই জায়গাটা একটুখানি ফোকাস করো, কারণ এটা আমরা টিউটোরিয়ালেও অনেকবার করব। যে আমি জাস্ট কি করছি যে ওই ডিফারেন্স কোশ্চেনটা লিখছি। হ্যাঁ, সো ডিফারেন্স কোশ্চেনটা কি ছিল রিকল করো, যে তোমায় লিখতে হবে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, রাইট? যে কোনো পয়েন্ট এক্স এ তুমি যদি ডেরিভেটিভটা ক্যালকুলেট করো তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, অথবা তুমি আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে তুমি জাস্ট, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, আমি যদি এটাকে এ পয়েন্টে লিখি, অলরাইট? সো সাপোজ আই এম রাইটিং ইট অ্যাট দ্য পয়েন্ট এ, তাহলে এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ, এইভাবে তুমি লিখতে পারো তোমার ডিফারেন্স কোশ্চেন যার লিমিটটা তুমি ক্যালকুলেট করবে। আরেকভাবে লিখতে পারো, সেটা হচ্ছে যে তুমি জাস্ট, এটা আমি স্ক্রিনের তলায় লিখছি, fx minus fa divided by x minus a। ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, খেয়াল করো যে a প্লাস h এর জায়গায় তুমি যদি x লেখো তাহলে জিনিসটা এটাই হবে। a প্লাস h ইকুয়াল টু x যদি হয় তাহলে h সমান x মাইনাস a হচ্ছে। তাহলে তোমার ডিফারেন্স কোশ্চেনটা তুমি এইভাবে লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো when we are ক্যালকুলেটিং দ্য ডেরিভেটিভস, ঠিক আছে? সো এই পার্টিকুলার এক্সাম্পলে তুমি যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো তাহলে আমি এখানে জাস্ট এফ জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো ডিভাইডেড বাই এইচ এই জিনিসটা লিখছি। লিখে তার ডেরিভেটিভ, তার লিমিটটা কম্পিউট করছি প্রথমে যখন h is tending to 0 from the left, আর তারপরে from when h is tending to the h হয়, তার মানে মড h হচ্ছে। এবার h-টা যদি 0 থেকে ছোট হয় তাহলে সেখানে ওটার মানটা হওয়ার কথা মাইনাস h, রাইট? তার মানে মড অফ 0 প্লাস h বা মড h ইজ ইকুয়াল টু মাইনাস h, এটা আসবে মাইনাস 0। তো সেটা তো ঠিক আছে, তার মানে তোমার নিউমারেটরে মাইনাস h আসছে আর ডিনোমিনেটরে h আসছে, রাইট? So this is what you are going to get when you are calculating the left hand derivative.
এবারে এখানে this is just the constant value -1, right? Because h আর h cancel হয়ে যাবে, therefore the left hand derivative is -1, right? And similarly the right hand derivative তুমি যদি ক্যালকুলেট করো, তাহলে তুমি ওখানে h tending to 0 plus এই লিমিটটা ক্যালকুলেট করবে of the function mod of 0 plus h minus mod 0 divided by h, right? তাহলে এখানে এবার h টা যেহেতু 0 থেকে বেশি হয়ে গেছে ভ্যালুটা, so mod of h is just going to be equal to h, so you have to, আচ্ছা এখানে একটা টাইপো হয়ে গেছে, এটা প্লাস হবে, তাহলে h tending to 0 plus h divided by h, so that is again a constant function 1, so the limit is going to be 1. So the right hand derivative is 1, left hand derivative is -1 at the point 0. Therefore, f is not differentiable at x equal to 0, right? So as an example, this is perfectly straightforward. আর আমি যে জিনিসটা বললাম যে ডিফারেন্স কোশ্চেন্টের এই দুটোর মধ্যে যে কোনো একটা চেহারা আমরা ব্যবহার করব। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করে দিতে চাইছি ফর প্র্যাকটিক্যাল পারপাস, যে তুমি ddx of x সেটা ইকুয়াল টু 1 আর ddx of -x is equal to -1 এটা জানো, তাহলে সেখান থেকে খেয়াল করো, মানে তোমাকে যখন অঙ্কটা কষতে হবে তখন এইভাবে লিখেই করতে হবে, ঠিক আছে, যে লিমিটটা আমি ক্যালকুলেট করলাম, কিন্তু আনসারটা আমি কারেক্ট পাচ্ছি কিনা সেটার জন্য ইউ জাস্ট লুক এট দিস derivative of x, that is giving you the right hand derivative here, right? And derivative of -x is giving you the left hand derivative at the point 0. So ওই জিনিসটা আমি খেয়াল রাখবো যে যে আই এম সরি ফর দিস, হ্যাঁ, সো এই যে পয়েন্টে আমি ফাংশনটার স্ট্রাকচারটা চেঞ্জ করছে সেখানে আমি যদি ডেরিভেটিভটা কম্পিউট করি, তাহলে আমি কিছু সিম্পল আমার যদি ফর্মুলাস জানা থাকে সেটা বসিয়েই আমি ক্যালকুলেশনটা করে নিতে পারি, এটা আমি বলতে চাইছি, ঠিক আছে? ওকে, সো আশা করি এটা বুঝতে পারছো। সো হোয়াট উই হ্যাভ লার্নড ইজ যে আমরা ওই একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল এট আ পয়েন্ট হয় তাহলে সেখানে কন্টিনিউয়াস হবে, কিন্তু এটা যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে ডিফারেন্সিয়েবল নাই হতে পারে। তার একেবারে স্ট্যান্ডার্ড এক্সাম্পল হচ্ছে এই fx is equal to mod x। আর ওটা আমি জাস্ট একটা জেনারেলি বলি, কিন্তু এটার কোনো প্রমাণ অ্যাজ সাচ নেই। যে ওখানে দেখো একটা যে গ্রাফটা আমরা এঁকেছিলাম সেখানে একটা পয়েন্টেড ওয়েতে মুভ করে যাচ্ছিল, মানে তুমি যখন কি বলে তোমার নেগেটিভ রিয়েল অ্যাক্সিস থেকে পজিটিভ রিয়েল অ্যাক্সিসের দিকে যাচ্ছ তখন 0 পয়েন্টে একটা শার্প টার্ন, একটা পয়েন্ট পড়ছে at the point 0, right? mod x ফাংশনের গ্রাফে, তো সেটা ইজ অ্যান ইন্ডিকেশন যে ওখানে ডেরিভেটিভ নাই এক্সিস্ট করতে পারে। এটার কোনো প্রমাণ as such নেই, হ্যাঁ, মানে এটা জাস্ট একটা জিওমেট্রিক মানে অবজারভেশন আর কি বলতে পারো, দ্যাটস অল। ফর এক্সাম্পল fx is equal to x squared যদি তুমি এই পার্টিকুলার ফাংশনটা যদি তার ডেরিভেটিভটা ক্যালকুলেট করো fx is equal to x square, তাহলে সেই ফাংশনটা তোমার ডেরিভেটিভটা তুমি জানো কি হয় অ্যাট এনি পয়েন্ট, আর ওটার ফর্মুলাটা আমরা অন্যভাবেও করে ফেলতে পারি। ও এটা তো আমরা করেছি তাই না, fx is equal to x squared হলে যে কোনো পয়েন্ট x এ রিয়েল নাম্বারে ওটা ডেরিভেটিভটা 2x হচ্ছে, সো ইট ইজ ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার। আর এখানে চেহারাটা কি ছিল, এখানে তোমার চেহারাটা ছিল রাফ হ্যান্ড ড্রয়িং করে দিচ্ছি যে তোমার প্যারাবোলা পাচ্ছিলে তাই না, তাহলে 0 পয়েন্টে মানে এরকম একটা ইউ শেপের জিনিস হচ্ছে, ওখানে ভি শেপের জিনিস, এটা প্লিজ ইগনোর দিস, লেফট হ্যান্ড সাইডে খুব ভালো গ্রাফ হলো না, বাট এনিওয়েজ, তো তোমার যখন তুমি মড এক্স এর গ্রাফ আঁকছো তখন একটা ভি শেপড জিনিস পাচ্ছ, whereas here there is a U shaped thing, right? So মানে ওখানে একটা স্মুথনেসটা রয়েছে যখন তুমি 0 পয়েন্টটা ক্রস করছো। This is not a proof as such, but it is something which you can keep in mind when you're looking at, suppose you look at a graph and you want to find out where the function is differentiable and where it is not. It is a good idea to see the points যেখানে একটা sharp turning টা হচ্ছে,
ঠিক আছে? সো দ্যাট মাইট হেল্প। অল রাইট, সো নেক্সট জিনিস যেটা এক্সপেক্টেড, যেটা তোমরা হায়ার সেকেন্ডারিতেও দেখেছো, সেটা হচ্ছে যে দের ইজ অ্যান অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস অলসো। কারণ দেখো, ইনিশিয়ালি তুমি যখন লিমিট অফ আ ফাংশন ডিফাইন করেছো, সেখানেই তুমি একটা অ্যালজেব্রা নিয়ে কনসেপ্টটা বলতে পেরেছো। তাহলে এখানেও তো তুমি বেসিক্যালি লিমিটই ক্যালকুলেট করছো, রাইট? ইউ আর জাস্ট লুকিং অ্যাট ডিফারেন্স কোশন্টস অ্যান্ড দেন ইউ আর টেকিং দ্য লিমিট। সো যখন লিমিটের যে যে প্রপার্টিজ গুলো স্যাটিসফাইড হচ্ছে, সেটা obviously we can expect that those things will be satisfied here also, and in fact they are. তো আমরা ডিটেলস এটার ক্যালকুলেশনস করব না, দে আর নট ডিফিকাল্ট বাট নট নিডেড, সেই জন্য আমরা অ্যাভয়েড করে এগিয়ে যাচ্ছি। যে আমার ধরো দুটো ফাংশন দেওয়া আছে এফ আর জি একটা ইন্টারভ্যালের উপরে, আর সেটা ধরো একটা পয়েন্ট এ তে ডিফারেন্সিয়েবল। আমি কেয়ারফুলি এইভাবে এখানে লেখার চেষ্টা এই কারণে করছি যে যদি একটা ফাংশন পুরো ইন্টারভ্যালের উপরে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি এফ প্রাইমটাকেও একটা ফাংশন হিসেবে ট্রিট করতে চাইবো, আর ওটা আমি পরে বলছি। সো I have this function f and another function g which are both differentiable at the point a. তাহলে তোমার বক্তব্য হচ্ছে যে তুমি যদি f প্লাস জি ফাংশনটা দেখো, অথবা cf ফাংশন দেখো, অথবা f ইন্টু জি ফাংশন দেখো, এই তিনটে ফাংশনই তোমার পয়েন্ট এ তে ডিফারেন্সিয়েবল হবেই অটোমেটিক্যালি, যেখানে সিটা ইজ এনি রিয়েল নাম্বার। মানে স্কেলার মাল্টিপ্লিকেশন করলে, অথবা এডিশন করলে, বা মাল্টিপ্লিকেশন করলে অফ টু ফাংশনস, তোমার ডিফারেন্সিবিলিটি উইল হোল্ড যদি অরিজিনালি ডিফারেন্সিয়েবল হয়। আর শুধু তাই নয়, ফর্মুলাটাও খুব স্পষ্টভাবে সহজভাবে পাওয়া যায় যে তোমার এফ প্লাস জি এর ডেরিভেটিভ অ্যাট এ is exactly equal to derivative of f at a plus the derivative of g at a. Derivative of cf at a is c times derivative of f at a, and the derivative of fg at a has a special formula. এটাকে লাইবনিজ রুল বলে, কিন্তু সেটা নাম না জানলেও চলবে। বেসিক্যালি কি ঘটে, এফ এ টাইমস জি প্রাইম এ প্লাস জি এ টাইমস এফ প্রাইম এ, এই প্রোডাক্ট রুলটা হোল্ড করে। ঠিক আছে? তো উই উইল টেক কেয়ার এখানে কি হচ্ছে যে জি এর ডেরিভেটিভের সাথে অ্যাট দ্য পয়েন্ট এর সাথে এফ এটা মাল্টিপ্লাই হচ্ছে, অ্যান্ড হিয়ার এফ প্রাইম এর সাথে মানে ডেরিভেটিভ অফ এফ এট এর সাথে জি এটা মাল্টিপ্লাইড হচ্ছে, আর সেই জিনিসটা যোগফল। দিস ইজ দ্য ফর্মুলা উইচ ইউ গেট। ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে চলে আসে। প্রথম তিনটে যে ফর্মুলা আমরা লিখেছি, আমার ভাষাটা তোমরা হয়তো খেয়াল করছো যে আমরা বলছি প্রথম বক্তব্য যে দে উইল বি ডিফারেন্সিয়েবল, সেকেন্ডলি বলছি যে ওটা ডেরিভেটিভটা কি হবে। দুটো ঘটনাই এই প্রথম তিনটে ফর্মুলাতে বলা আছে। যখন ডিভাইড করতে যাচ্ছ, অবভিয়াসলি তোমার এতদিনে একদম প্র্যাকটিস হয়ে গেছে নিশ্চয়ই যে এফ বাই জি ফাংশনটাকে নিয়ে যদি কোনো বক্তব্য রাখতে চাও, তাহলে প্রথম জিনিস দরকার যে জি ইন আ নেবারহুড অফ এ ওয়ান বাই জিটা ডিফাইন্ড হতে হবে, তাই না? তার মানে সেটার মানে হচ্ছে যে জি এ অন্তত নট ইকুয়াল টু জিরো হতে হবে। এবারে জি এ যদি নন জিরো হয়, আর জিটা তোমার ডিফারেন্সিয়েবল ফাংশন দেওয়াই আছে অ্যাট দ্য পয়েন্ট এ, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এ। ঠিক আছে? তো জি ইজ কন্টিনিউয়াস অ্যাট এ অ্যান্ড জি এ ইজ নট ইকুয়াল টু জিরো, এগুলো আমি লিখছি না। ঠিক আছে? এটার মানেই দাঁড়িয়ে যাচ্ছে যে একটা নেবারহুড পাওয়া যাবে, ডিটেলসে অন্তত লিখছি না, একটা এরকম একটা ইন্টারভাল পাওয়া যাবে এ মাইনাস আর থেকে এ প্লাস আর, যেখানে জিটা জিরো হবে না, তাই না? এটা আমরা অলরেডি যখন লিমিটস কন্টিনিউটি এসব আলোচনা করেছি তখন এই অবজারভেশনটার কথা বলেছি যে যদি একটা পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হয় আর সেই পয়েন্টে ফাংশনের মানটা নন জিরো হয়, তাহলে একটা ইন্টারভাল পাওয়া যাবে এ কে ঘিরে, ওই পয়েন্টকে ঘিরে, যেখানে ফাংশনটা
কোনো পয়েন্ট অন দ্য ইন্টারভেলেই জিরো হবে না। সুতরাং আমি f ডিভাইডেড বাই g যে ফাংশনটা ডিফাইন করব, সেটা আমি পুরো i এর উপরে যদি ডিফাইন নাই করতে পারি, কিছু যায় আসে না, কারণ অন্য জায়গায় জিরো ভ্যালু হয়ে যেতেই পারে, কিন্তু অন্তত একটা ছোট ইন্টারভেল পাওয়া গেছে একে ঘিরে যেখানে gx ইজ নন জিরো। সুতরাং আমি এই f বাই g যে ফাংশনটা ডিফাইন করছি, সেই ফাংশনটাকে ওই ইন্টারভেলের উপরে ডিফাইন করছি। এবারে এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গাটা। একবার আমি যদি এই জায়গাটা বুঝে নিই, তারপরে বাকি বক্তব্যটা হয়ে যাচ্ছে যে শুধু ডিফাইন করা গেল না, যেহেতু এফ আর জি ডিফারেন্সিয়েবল হয়েছে, আমরা এটা ক্লেম করে দিতে পারি, মানে দেখাতে পারি অ্যাকচুয়ালি, যে এফ বাই জিটাও ডিফারেন্সিয়েবল হবে অ্যাট দ্য পয়েন্ট এ, আর সেটার ডেরিভেটিভটা একটা ফর্মুলা দিয়ে পাওয়া যাবে, যেটাকে কোশেন্ট রুল বলে। তো সেটা তোমরা দেখেছো আগেও, আমি জাস্ট ফর কমপ্লিশন সেক লিখেছি যে ফর্মুলাটা এরকম হয়, আর আমরা খুব কেয়ারফুলি লিখেছি যাতে কনফিউশন না হয়, রাইট? আমি জাস্ট যদি জি এফ প্রাইম মাইনাস এফ জি প্রাইম, বা তোমরা বোধহয় ইউভি লিখে অভ্যস্ত, বাই জি স্কোয়ার্ড এরকম যদি লিখে দিই, তাহলে there might be slight confusion. What is the idea is এই পুরো জিনিসটাই কিন্তু এ পয়েন্টে ক্যালকুলেটেড হচ্ছে। সুতরাং তোমার এখানে যে ফর্মুলাটা লেখা আছে সেই ফর্মুলাটা তুমি পাচ্ছ, জি এ টাইমস এফ প্রাইম এ মাইনাস এফ এ টাইমস জি প্রাইম এ, দিস হোল থিং ডিভাইডেড বাই জি স্কোয়ার্ড এ। So these are the basic formulas which you get. We are not going to prove these formulas, but we are going to use them in our problems. ঠিক আছে? তো এই পার্টিকুলার চ্যাপ্টারে খুব বেশি প্রবলেম করব না, কিন্তু ইমিডিয়েটলি আফটার দিস চ্যাপ্টার আমাদের প্রচুর ডেরিভেটিভের জিনিস করতে হবে। আচ্ছা, এখানে এক্সাম্পল গুলোতে যাওয়ার আগে আমি একটা জিনিস বলে নিই। ধরো তোমার ফাংশনটা আই থেকে আর এ দেওয়া আছে, আর এই ফাংশনটা আই ইজ এন ইন্টারভেল, ডিফারেন্সিয়েবল অন আই, এই ব্যাপারটা তুমি জানো, মানে আই এর প্রত্যেকটা পয়েন্টে তোমার এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তাহলে সেটা যদি হয়, তাহলে ইউ ক্যান অলওয়েজ ডিফাইন এফ প্রাইম, ঠিক আছে, একটা নতুন ফাংশন ফ্রম আই টু আর। সেটা কিভাবে ডিফাইন করতে পারছো? যে কোনো তুমি যদি পয়েন্ট এক্স নাও আই এর, তাহলে এফ প্রাইম, এই যে নতুন ফাংশন, সেটা ভ্যালু নেবে এফ প্রাইম এক্স। সো এক্স গোয়িং টু এফ প্রাইম এক্স, এটা হচ্ছে নতুন ফাংশনের রুল আর কি। So this new function, which is called the derived function, can be defined once the original function is differentiable on the whole interval. এবারে সেটা যদি তুমি করতে পারো, তাহলে এই নতুন ফাংশনের তুমি ডেরিভেটিভটা আবার ক্যালকুলেশনের প্রশ্ন করতে পারো। তার মানে তুমি সেকেন্ড ডেরিভেটিভের কথাটায় চলে যেতে পারো। তারপরে আবার একই রকম ভাবে সেই সেকেন্ড ডেরিভেটিভ যদি সব জায়গায় এক্সিস্ট করে, তাহলে সেই সেকেন্ড ডেরিভেটিভ একটা ফাংশন ডিফাইন করছে, তার আবার ডেরিভেটিভ নিতে পারো। সো এই জিনিসটা তুমি বারে বারে করতে পারো অ্যাজ লং অ্যাজ তুমি ডিফারেন্সিবিলিটি পাচ্ছ। তো এই জিনিসটাকে উই উইল ভেরি মাচ ইউজ, যে আমার একবার একটা ফাংশন ডিফারেন্সিয়েবল যদি হয়ে যায় অন এন ইন্টারভেল, তাহলে তার আমি সেকেন্ড ডেরিভেটিভ, তারপরে আবার সেটা যদি সব জায়গায় এক্সিস্ট করে তাহলে থার্ড ডেরিভেটিভ, এরকম করে করে আমরা করে যাব। সো দিস ইজ গোয়িং টু বি আ ভেরি ইউজফুল কনসেপ্ট, যেটা তোমরা আবার ইউ হ্যাভ অলরেডি সিন ইট ইন ইয়ার হায়ার সেকেন্ডারি, বাট we will see it in details in this course. ওকে, সো এই জিনিসগুলো, এই ফর্মুলাগুলো জাস্ট মুখস্থ রাখলেও চলে, আর সবই একবার অন্তত জীবনে দেখে নিলেও ভালো লাগে, সেজন্য আমি করেছি। তো আমরা এই ফর্মুলাটা প্রুভ করেছি ফর ddx অফ x টু দি পাওয়ার n, রাইট? তাহলে এই যে আমি এখানে অ্যালজেব্রা অফ ডেরিভেটিভস বললাম, সেখান থেকে তুমি ইমিডিয়েটলি এবারে কি প্রুভ করে দিতে পারো, যে আমি যদি পাওয়ারটা একটা নেগেটিভ ইন্টিজার নিয়ে নিই, তাহলেও একই রকমের ফর্মুলা আসবে। দ্যাট ইজ ddx অফ x to the power minus n is equal to minus n x to the power minus n minus 1, right?
So this formula you know, and how are you going to prove it if you want to prove? যে তুমি just x to the power minus n মানে লেখো ddx of 1 by x to the power n। শুধু খেয়াল আমাকে কি রাখতে হচ্ছে যে এই যে ফাংশনটা যেটা ডেরিভেটিভ তুমি ক্যালকুলেট করছো, ইট ইজ নট ডিফাইন্ড at x equal to 0, রাইট? কারণ 1 by x to the power n is not defined at x equal to 0, just that. So এই জিনিসটা আমি খেয়াল রাখবো, রেখে আমি তারপরে বাকিটা বক্তব্য আমি রেখে দিতে পারি। তো আমি কি করেছি, আমি জাস্ট ওই কোশেন্ট ফর্মুলাটা লাগিয়ে নিয়েছি। কোশেন্ট ফর্মুলা লাগালে কি হবে, x to the power n into the derivative of 1, derivative of 1 is 0, minus 1 into the derivative of x to the power n, so that is n x to the power n minus 1, যেটা লাস্ট একটা লেকচারে আমরা প্রুভ করেছি, divided by x to the power n এর হোল স্কোয়ার, তার মানে x to the power 2n. So this is a simple thing. এবার তুমি এটার অ্যালজেব্রাটা লাগাও, তাহলে কি হচ্ছে, মাইনাস এন যেমন, এটা প্রথমটা তো 0 হয়ে গেছে, মাইনাস এন যেমন ছিল থেকে যাচ্ছে, আর x to the power n minus 1 নিউমারেটরে আছে, আর x to the power 2n টা ডিনোমিনেটরে আছে। তাহলে তুমি যদি জাস্ট ক্যালকুলেট করে নাও, নট সো ডিফিকাল্ট, x to the power n minus 1 minus 2n, এটা আসছে x এর পাওয়ার, তাই না? তাহলে জাস্ট তুমি x to the power minus n minus 1 পাচ্ছ। So as straightforward as that. So you have got this for x to the power minus n. Similarly, you can actually sit down and write the derivative of all the trigonometric functions which were left out, right? So what was left out was your tan x, sec x, cos x and cosecant x, right? cos x বলছি, সরি, sec x, cot x and cosecant x। তাহলে এরা সবাই কিন্তু তোমার এই হিসেবে আসছিল, কি বলে ওটাকে, কোশেন্ট হিসেবে আসছিল। তাহলে তোমার sin x এর ডেরিভেটিভ cos x হবে, আর cos x এর ডেরিভেটিভ যে মাইনাস sin x হবে, এটা তুমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছো ইন দ্য লাস্ট লেকচার। তো সেটাকে ইউজ করে আর কোশেন্ট ফর্মুলাটাকে ইউজ করে তুমি বাকি সব ডেরিভেটিভ গুলো কম্পিউট করে নিতে পারো। শুধু সাবধানতাটা কি রাখতে হবে, যে আমার এই বক্তব্যটা যেমন স্ক্রিনের উপরে লেখা আছে, যে আমি যখন tan x এর ডেরিভেটিভ ক্যালকুলেট করতে যাচ্ছি, তখন tan x টা যেখানে ডিফাইন্ড শুধু সেই জায়গায় করতে পারবো, তাই না? তো tan x এর যেহেতু ফর্মুলাটাই হচ্ছে sin x by cos x, যেখানে যেখানে cos x টা 0, সেখানে tan x is not defined, তাহলে সেই x গুলোকে তুমি বাদ দিচ্ছ, এইটুকুন খেয়াল রাখতে হবে। আর বাকিটা ইজ নট আ ক্রুশিয়াল, নট সো ডিফিকাল্ট, জাস্ট ফর্মুলা বসাও, তাহলেই তুমি যেটা তোমার জানা উত্তর সেটাই পেয়ে যাবে, ঠিক আছে? সো উই উইল টেক কেয়ার যে তোমার যে ডোমেইন অফ ডেফিনেশন, সেটার মধ্যে যে পয়েন্টগুলোতে cos x is 0 সেগুলো বাদ চলে যাচ্ছে, করে তারপরে ইউ আর অ্যাপ্লাইং ইউর কোশেন্ট ফর্মুলা। সো জাস্ট লুক অ্যাট ইট ওয়ান্স, ইটস নট সো ডিফিকাল্ট। ddx of sin x by cos x করছো, so cos x into the derivative of sin x, so cos x into cos x minus sin x into the derivative of cos x, so sin x into minus sin x, right? এটা আসবে নিউমারেটরে, ডিনোমিনেটরে কি আসবে, cos x এর স্কোয়ার, মানে ডিনোমিনেটরে যা ছিল তাহলে ওটার স্কোয়ার এলো, তাহলে উপরে কি হয়ে গেছে, cos squared x plus sin squared x হয়ে গেছে। So it is just 1 by cos squared x. So you are getting secant squared x, which is your formula, which you know, right? Similarly, you can do the other ones also. তো আমি কি ডিটেলসে বলবো, না তোমরা এটা is all right with you? Can you give some feedback? এটা কি আমি ডিটেলসে বলবো, sec x এর ফর্মুলা আর cot x এর ফর্মুলা আর cosec x এর ফর্মুলাটা কি করে আসছে? না ম্যাম পারবো, এটা পারা যাবে, তাই না? এটা ইজিলি পারা যাবে, ভেরি গুড। তাহলে এটা ইজিলি পারা যাবে, আমরা শুধু খেয়াল রাখবো যে ডোমেইনটা আমার কি, তাই না?
সেই জায়গাটা আমি জাস্ট খেয়াল রাখবো, করে বাকি ফর্মুলাগুলো আমরা সহজভাবেই পেয়ে যাচ্ছি। আর অঙ্ক কষতে গিয়ে অবভিয়াসলি মানে এই কোর্সে করো বা পরের কোর্সে করো, যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন করবে তোমার ফর্মুলাগুলো মনে থাকতে হয়, রাইট? আদারওয়াইজ ওখানে বসে বসে বার করলাম, এটা ইজ নট ডিজায়ারেবল, অত সময় পাওয়া যায় না। সো উই হ্যাভ টু রিমেম্বার দিস ফর্মুলাস। আর দুটো জিনিস আছে যেটা আমার বেসিক ডেরিভেটিভ অফ আ ফাংশন এই জায়গাটা বোঝার জন্য দরকার। তার মধ্যে একটা প্রচন্ড ইম্পর্টেন্ট, যেটা এই থিওরির লেকচারে অতটা বুঝতে পারবে না তার ইম্পর্টেন্সটা, কিন্তু যখন আমরা কাজে বসবো এটাকে ইউজ করতে তখন বোঝা যাবে। সেটা বলে চেন রুল। তো এই চেন রুলটা কি বলছে, যে ধরো তোমার একটা ফাংশন, দুটো ফাংশন দেওয়া আছে which are differentiable, ঠিক আছে? তো আমি খুব ডিটেলসে মানে এক্স্যাক্টলি এটা লিখেছি, তুমি এতটা যদি নাও ভাবো, পুরো ইন্টারভেলের উপরেও যদি ভেবে নাও তাহলেও চলবে। কিন্তু বেসিক আইডিয়া হচ্ছে যে ধরো তোমার এরকম দুখানা ফাংশন দেওয়া আছে দুটো ইন্টারভেলের উপরে, ঠিক আছে? আর তুমি কম্পোজিটটা নিতে চাইবে, ঠিক আছে? যেটা আমি দেখো স্ক্রিনের তলায় নীল রঙে লিখে রেখেছি। আমি কম্পোজিটটা যেহেতু নিতে চাইছি, আমার বেসিক না হলে তো ফাংশন এফ আর ফাংশন জির মধ্যে কোনো সম্পর্ক নাই থাকতে পারে। সো দেয়ারফর উই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্যাট সিচুয়েশন। আমরা চাইছি যে ওদের মধ্যে একটা সম্পর্ক থাকুক। সেই জন্য আমরা চাইবো যে এফটা ইমেজ হিসেবে যেখানে যাচ্ছে সেটা তোমার জি এর ডোমেনের মধ্যে যেন সাবসেট হিসেবে ঢুকে যায়, যাতে আমি জি কম্পোজ এফটা ডিফাইন করতে পারি। এবারে বলছি যে ধরো একটা পয়েন্ট সি আই এর মধ্যে দেওয়া আছে যেখানে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। এটাই বলছিলাম যে তুমি এটাকে রিল্যাক্স করে নিয়ে পুরো ইন্টারভালের উপরে ডিফারেন্সিয়েবল এইভাবে ভাবতে পারো। ইন প্র্যাকটিক্যাল পারপাসেস ওই রকমই একটা সিচুয়েশন হবে, বাট let us not bother about that. And what else do I want to say? এবারে যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল এফ, তার যে ইমেজ পয়েন্ট মানে এফ সি, সেই পয়েন্টে ধরো জিটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? সো এফ প্রাইম সি এক্সিস্টস অ্যান্ড জি প্রাইম ডি এক্সিস্টস। এটা যদি ঘটে তাহলে থিওরেমটা বলছে যে জি কম্পোজড এফ, এটা সি, তো সি পয়েন্টে আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে সি পয়েন্টে ওটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? এটা হচ্ছে বক্তব্য নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ডলি একটা ফর্মুলা পাওয়া যায় which is very very useful, which tells you what is going to be the derivative. So derivative is precisely equal to g prime at the point fc, that is d, and times f prime c. এই ফর্মুলাটা ইম্পর্টেন্সটা আমি মানে I cannot underline it enough আর কি, মানে this is an extremely important formula that g compose f prime c is equal to, প্রথমে তুমি কোনটা প্রথমে লিখবে কোনটা পরে লিখবে দ্যাট ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ম্যাটার অফ ইউ, কারণ দুটো রিয়েল নাম্বারের গুণফল লিখছো। জি এর ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এফ সি টাইমস এফ এর ডেরিভেটিভ অ্যাট সি, দিস ইজ গোয়িং টু বি আওয়ার চেইন রুল। তো আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করব যে তোমরা এটা মনে রাখবে, আর ইউসেজটা যখন দেখবে তখন বুঝতে পারবে যে কত বেশি আমরা এটাকে ব্যবহার করছি। So this is one theorem which is very very important, which we will not prove, and the another theorem which is also very important which we will not prove is the inverse function theorem, ঠিক আছে? তো ইনভার্স ফাংশন থিওরেমটা কি বলছে, যে যদি তোমার একটা বাইজেক্টিভ ম্যাপিং দেওয়া থাকে আই থেকে জি, where I and J are intervals, বাইজেক্টিভ ম্যাপিংটা কাদের কাদের মনে আছে? I don't know, so let me just tell you. So প্রথম এই এফ ফাংশনের প্রথম প্রপার্টিটা হচ্ছে ইনজেক্টিভ আর সাবজেক্টিভটা একসঙ্গে এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি ইনজেক্টিভও হতে হবে সাবজেক্টিভও হতে হবে, রাইট? ইনজেক্টিভ হওয়া মানে কি দুটো আলাদা আলাদা পয়েন্ট আলাদা আলাদা জায়গায় ম্যাপ হবে, রাইট? আর সাবজেক্টিভ মানে যেতে যে কোনো পয়েন্ট নিলে তার একটা প্রি ইমেজ পাওয়া যাবে, মানে একটা পয়েন্ট আইতে পাওয়া যাবে যেটা ওটাতে ম্যাপড হচ্ছে। তাহলে এই দুটো ঘটনা যদি একসাথে ঘটে
তাহলে ওই ধরনের ম্যাপিংকে বাইজেক্টিভ ম্যাপিং বলে। সেট থিওরিতে এটা দেওয়া আছে। তো সেই জিনিসটাকেই আমরা এখানে ইন পার্টিকুলার যখন আই আর জে ইন্টারভাল ইন আর সেই জায়গায় ফোকাস করে দেখছি। আর আমরা আরো কি বলতে চাইছি যে এটা থেকে একটা জিনিস সেট থিওরিতে আমরা শিখেছিলাম যে যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং দেওয়া থাকে তাহলে তার সবসময় ইনভার্স ম্যাপিংটা ডিফাইন করা যায়। ঠিক আছে, ইনভার্স ম্যাপিংটা কি করে ডিফাইন করে, ওটার ফর্মুলাটাই হচ্ছে, ধরো ওটাকে যদি তুমি জি বলো, তাহলে যে কোনো তুমি যদি ওয়াই জে এর মধ্যে নিয়ে নাও, তাহলে জি ওয়াই সমান হয় ইকুয়াল টু এক্স, যেখানে এক্সটা হচ্ছে is such that, এটা such that এর সিম্বল, অলরাইট, fx is equal to y। যে কোনো একটা y পয়েন্ট তুমি যদি j এর মধ্যে নাও, তা এটা লাস্ট, এটাকে ইগনোর করো, তাহলে যদি তুমি যে কোনো পয়েন্ট y ইন j নাও, তার জন্য অন্তত একটা x পাওয়া যাবে, সাবজেক্টিভিটি থেকে জানা যাচ্ছে, সো দ্যাট fx is equal to y। আর ইনজেক্টিভিটি থেকে জানা যাচ্ছে যে এক্স্যাক্টলি একটাই x পাওয়া যাবে। তাহলে সেই এক্সটাকেই তুমি জি এ ওয়াই এর ইমেজ হিসেবে ডিফাইন করবে, আর এটা ওয়েল ডিফাইন্ড একটা ম্যাপিং হয়ে যাচ্ছে। সো দিস ইজ, আর তোমার আরো কি, এটাকে এফ ইনভার্স কেন লেখো, কারণ এফ কম্পোজড এফ ইনভার্স করলে সেটা আইডেন্টিটি ম্যাপিং দেয়, রাইট, অন জে। আর এফ ইনভার্স কম্পোজড এফ করলে এটা আইডেন্টিটি ম্যাপিং দেবে অন আই, এখানে ধরবে না, ঠিক আছে, তাহলে আইডেন্টিটি ম্যাপিং অন আই দেবে। এই জায়গাগুলো একটু মনে আছে কারুর? কি কোনো মনে হচ্ছে যে আমি এই জায়গাটা তো হায়ার সেকেন্ডারি পড়ার সময় ছেড়ে দিয়েছিলাম? এরকম হচ্ছে না তো? হচ্ছে না ধরে নেব, একজন কি দুজন অন্তত বলো, এভরিবডি নোজ দিস থিংস? এগুলো না ম্যাম, ভুলে গেছি সব, সব ভুলে না কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইনজেক্টিভ সাবজেক্টিভটা মনে আছে তো, না সেটাও ভুলে গেছো? না তাহলে ওইটাই মনে আছে। ওটা মনে আছে। তাহলে আমি নিয়েছি একটা ম্যাপিং যেটা ম্যাম ওটা আমার ঠিক মনে পড়ছে না ম্যাম, ইনজেক্টিভ। ঠিক আছে বলছি, দাঁড়া, তাহলে ওটা একটু অন্য রঙে লেখা যাক, তাহলে মনে পড়বে ইনজেক্টিভ মানে কি। ঠিক আছে, ইনজেক্টিভ মানে হচ্ছে, মানে যেটা আমি লিখেছি সেটার জন্যই লিখছি, ঠিক আছে, যে যদি তুমি x1 আর x2 দুটো পয়েন্ট নাও, যেটা i এর মধ্যে নিলে তারা যদি আলাদা হয়, তাহলে fx1 is not equal to fx2, এটা হচ্ছে ইনজেক্টিভের মানে। ঠিক আছে, যদি দুটো আলাদা আলাদা পয়েন্ট হয়, তারা আলাদা আলাদা জায়গায় ম্যাপড হবে, এটা হচ্ছে ইনজেক্টিভ ফাংশনের মানে। ঠিক আছে, তো একটা এক্সাম্পল নিয়ে নাও, যে ধরো তুমি fx is equal to x কিউব ভাবো, হ্যাঁ, এক্সাম্পলটা স্ক্রিনের মাথায় লিখছি, fx is equal to x কিউব ভাবো, তাহলে বা fx is equal to x ভাবো, তাহলে এই ফাংশনটা কেমন, যে দুটো আলাদা পয়েন্ট যদি নাও তাহলে তার কিউব করলে সেটা আলাদা জায়গায় যাবে। কিন্তু এটার বদলে তুমি যদি ফাংশনটা নিতে, ধরো fx is equal to x স্কোয়ার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনজেক্টিভ হতো না, তাই না? fx is equal to x স্কোয়ার নিলে ওটা ইনজেক্টিভ নয়, তার কারণ হচ্ছে, ফর এক্সাম্পল তুমি যদি -1 আর 1 নাও, সে দুটোই একই পয়েন্টে গিয়ে ম্যাপড হয়ে যাচ্ছে, তাহলে এই যে যেটাকে ক্রস করলাম এটা কিন্তু ইনজেক্টিভ নয়। আর যেটা লাল রঙে লিখেছি সেটা হচ্ছে আমার ইনজেক্টিভ ম্যাপিং এর এক্সাম্পল, যে দুটো আলাদা পয়েন্ট হলে আলাদা জায়গায় যাচ্ছে। সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে হচ্ছে যে যদি তুমি একটা ফর অল y বিলঙ্গিং টু j, মানে এখানে তোমার কোডোমেনটা হচ্ছে j, মানে যেখানে ম্যাপড হচ্ছে সেই জায়গাটা j, তাহলে ফর অল y বিলঙ্গিং টু j there exists x belonging to I such that fx is equal to y, মানে যাই পয়েন্ট নাও না কেন j এর মধ্যে, তার জন্য অন্তত একটা x পাওয়া যাবে যাতে fx is equal to y।
এই ঘটনাটা যদি ঘটে তাহলে ওটাকে সার্জেক্টিভ বলে। ইনজেক্টিভ এর আরেকটা নাম আছে যেটাকে বলে 1-1, আর সাবজেক্টিভ এর আরেকটা নাম আছে যেটা অন টু বলা হয়। ঠিক আছে, তাহলে আমার এই দুটো ধরনের ম্যাপিং আমরা করতে পারি। তাহলে সাবজেক্টিভ এর এক্সাম্পলটা দেখা যাক। যে তুমি যদি, আমি যে দুটো এক্সাম্পল লিখে রেখেছি সেটাই তুমি ভাবো। fx ইজ ইকুয়াল টু এক্স কিউব, যেটা ফাংশনটা, সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং, কারণ এটা তুমি যে কোনো যদি রিয়েল নাম্বার নাও তাহলে তার একটা প্রি ইমেজ পাওয়া যাবে। একটা প্লিজ মিউট করে নাও, হ্যাঁ। তো তুমি একটা নাম্বার পাবে যেটাকে 3 বার নিজের সাথে গুণ করলে ওই নাম্বারটা পেয়ে যাচ্ছে, হোয়াট এভার নাম্বার ইউ টেক। ঠিক আছে, আর এক্স কিউবটা যদি ইকুয়েশনও হয়তো ভুলে গিয়ে থাকতে পারো, মানে এভরি অড ডিগ্রি ইকুয়েশনের একটা রিয়েল রুট সবসময় থাকে, সেজন্য fx ইজ ইকুয়াল টু এক্স কিউবটা একটা সাবজেক্টিভ ম্যাপিং হয়। সেটা যদি ভুলে গিয়ে থাকো তাহলে fx ইজ ইকুয়াল টু এক্স নিয়ে ভাবো, তাহলে সেটা একটা সাবজেক্টিভ ম্যাপিং হবে। আর এটা যেটা আমি fx ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখে রেখেছি সেইটা তোমার কিন্তু সাবজেক্টিভও হবে না, ডাবল ক্রস, বিকজ এই ফাংশনটায় তুমি দেখো যে তুমি যদি -1 নাও ফর এক্সাম্পল, তাহলে তুমি কোনো নাম্বার পাবে না x such that x squared equal to -1। তাহলে যদি একটা ফাংশন ইনজেক্টিভ আর সাবজেক্টিভ দুটোই হয় ওটাকে বাইজেক্টিভ ম্যাপিং বলে। ঠিক আছে, তাহলে অন্তত এইটুকুন মনে রাখো। সো উই উইল কন্টিনিউ আফটার 2-3 মিনিটস। ঠিক আছে, আমার আর বেশি সময় নেই, আমি হঠাৎ করে দুম করে থেমে যাবে, তার থেকে ইট ইজ বেটার টু স্টপ। উইল কন্টিনিউ আফটার সাম টাইম, 2-3 মিনিটস। ওকে।